ও আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, আমি সবাইকে ভালোবাসি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রিজবিয়া সুমাইয়া। আমি ঢাকা সাভারে থাকি। আমার এবং আমার হাজবেন্ডের পরিচয় হয়েছে, আমাদের দুজনের পরিচয় হয়েছে একটি কোরিয়ান অ্যাপসের মাধ্যমে, এবং সেইখান থেকে আমাদের কথোপকথন হয় লং টাইমের পরে তার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়, এবং সে আমাকে ইনস্টাগ্রামে 4 মাস আগে বিয়ের প্রপোজাল দেয়। এবং সে বিয়ের প্রপোজাল দেওয়ার পরে আমার বাবা এবং মাকে জানানো হয় এই বিষয়টি, এবং আমার বাবা আমার হাজবেন্ডের সাথে সে ভিডিও কলে কথা বলে, এবং এই বিষয় নিয়ে তারা দুজন ডিটেলসে কথা বলে যে আসলে কিভাবে কী করবে সে। আমার বাবা ওর সাথে কথা বলার পরে রাজি হয়েছিল। রাজি বলতে প্রথমে তো তার উপর অনেক সন্দেহ ছিল, কথোপকথন কিছুদিন কন্টিনিউ ছিল। তারপরে বাবা তার বিষয়ে সব কিছু ডিটেলস নেওয়ার পরে তার এবং আমার যে আমি যেহেতু ইসলাম ধর্মের, এবং সে যেহেতু কোনো ধর্ম পালন করে না, বা যেমনই হোক না কেন তার কোনো ধর্ম ছিল না, সেই ক্ষেত্রে বাবা এটা মেনে নিতে চাচ্ছিল না। তো ওই ক্ষেত্রে সে তখন আমার বাবাকে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি নিজের ইচ্ছায়, এবং আমি আপনার মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হতে চাচ্ছি। তারপরে কি, এই তো বাবা রাজি। তারপরে ওর প্রত্যেকটা ডিটেলস নেওয়া হয়, ও কোথায় থাকে, কী জব করে, কোথায় পড়ালেখা করেছে, ও সকল ডিটেলস নেওয়া হয়। দেন ও আমাদের শিওর দেওয়ার জন্য ওর ভিসা এবং প্লেন টিকিট কাটার পর নভেম্বর 1 তারিখে সে বাংলাদেশে আসে, এবং নভেম্বরের 2 তারিখে আমাদের দুজনের বিয়ে হয়। ওর কোন বিষয়টা দেখে আপনি মুগ্ধ হলেন, আর ও আপনার কোন বিষয়টা দেখে মুগ্ধ হলো? আমি অ্যাকচুয়ালি জানি না ও হচ্ছে গিয়ে ওর বিষয় দেখে আমাকে পছন্দ করছে, কিন্তু আমার ওকে পছন্দ করার কারণ হচ্ছে একটা মানুষের মধ্যে যে গুড সাইডটা থাকে, যে আমরা সবসময় মেয়েরা চাই একটা ভালো হাজব্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ডিং যেন ভালো হয়, এবং সে যাতে একটু কেয়ারিং হয়। দেন অবশ্যই তার পারফেক্ট হতেই হবে। সে যদি পারফেক্ট না হয় তাহলে তাকে বিয়ে করতে চেতাম না। সে পারফেক্ট ছিল আমার মতে, সে আমার জন্য সম্পূর্ণভাবে পারফেক্ট ছিল বলেই আমি তার কথায় রাজি। মা বাবার কি অবস্থা? ও যখন ছোট ছিল তখন ওর মা মারা গেছে, ওর বাবা রয়েছে, এবং ওর এক বোন আছে। ওরা মোট 3 জন। না, ওর কথা হচ্ছে কোরিয়াতে যেহেতু এক ধরনের সংস্কৃতি, যেটা যে যার পছন্দের মতন বিয়ে করে, এটা কেউ কারো বাধা দেওয়ার মতন নেই। তো ওর বাবা সম্পূর্ণ ওর উপরে ছেড়ে দিয়েছিল। ওর বাবাকে যখন আমার ছবি দেখানো হয়, আমার সাথে কথোপকথন করানো হয়, তখন ওর বাবা রাজিই ছিল যে না ঠিক আছে। ওর বাবার এক কথা ছিল যে তোমার মেয়ে পছন্দ হলে তুমি বিয়ে করবে, এটা আমাদের কিছু বলার ছিল না। সব কিছু আসলে ওর উপর দিয়েই ডিপেন্ড করতো। আপনার পরিবারের প্রথম দিকে কেমন বাধা ছিল? কারণ আপনি মুসলিম ও ভিন্ন ধর্মের, আপনি বাঙালি ও কোরিয়ান, এটা জাতিগত একটা পার্থক্য আছে। বাধাটা কেমন ছিল? সেই বাধা কিভাবে জয় করলেন? এটা তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেটা হচ্ছে গিয়া একটা সন্দেহ থাকে যে ফরেনার যেহেতু, সে কেমন হবে, সে ভালো কিনা, সে আসলে যেমন আমরা ভাবছি তেমন কিনা, সে আসলে আমাকে বিয়ে করবে কিনা, সেগুলো নিয়ে বাবা মার মধ্যে অনেক সন্দেহ ছিলই। সন্দেহটা থাকাটাই স্বাভাবিক, যে মেয়েকে বিয়ে দিবা তো দূরে, তো ছেলে যেহেতু ফরেনার, তার ব্যাপার সব কিছু না জেনে তো আর দেওয়া যায় না। তেমনই প্রথমে বলা ছিল, আব্বুর প্রথম কথা ছিল তার মুসলিম হতে হবে, সে যদি মুসলিম হয় তাহলে তার সাথে আমি বিয়ে দিতে রাজি হব। দেন দ্বিতীয় কথা ছিল তার সম্পূর্ণ ডিটেলস জানতে হবে, সে আসলে ভালো কিনা, এই তো তার স্টাডি, তার হোম টাউন, তার বাবা কি করে, এবং তার মা এই তো বাবা মা সম্পর্কে, তার পরিবারের সবার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পরেই তারপরে হচ্ছে গিয়ে বাবা রাজি হয়। বিষয়টা সহজে তো আর রাজি হওয়া সম্ভব না, রিলেশনশিপে মানুষ বাবা মার একটু করা হয়ই। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন আমার হাজবেন্ড, বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা যেটা চলছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড চাচ্ছে আমি আমার হাজবেন্ডের সাথে কোরিয়াতেই থাকি। তো এখন এইটুকুই প্ল্যান রয়েছে যে আগে তার সাথে কোরিয়াতে যাই, সিটিজেনশিপ পাই, দেন ইনশাল্লাহ আল্লাহ যা চাবে তাই হবে। ভাষা তো একটা বড় জায়গা পারস্পরিক মিলনের জন্য। আপনি কতটা কোরিয়ান ভাষা শিখলেন, আর ও কতটা বাংলা জানে? ও অ্যাকচুয়ালি বাংলা জানে না। আমার ওর কথোপকথন ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গিয়ে আমি যেমন 30% কোরিয়ান ভাষা জানি, আমি
ভালোভাবে জানি না। আমি যতটুকুই পারি তার সাথে কোরিয়ান ভাষায় চেষ্টা করি কথা বলার, এবং সে কিছু বললে সেটা আমি বুঝতে পারি, কিন্তু নিজে একটা গুছিয়ে বলার মতো ওইটা আমার এখনো হয়ে ওঠে না। আমি চেষ্টা করছি সব কিছু একদম ঠিকঠাকভাবে রাখতে, কিন্তু বর্তমানে তার সাথে আমার যেভাবে কথা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ এবং কোরিয়ান দুটা মিক্স করে। সে বাংলা একদমই বলতে পারে না, কোরিয়ান মোটামুটি আর কি। তার ইংলিশটা অত ভালো না। কি মনে হয় কোরিয়াতে আপনি মানিয়ে নিতে পারবেন? মানিয়ে নেওয়াটা হচ্ছে একটা ডিফিকাল্ট একটা জিনিস। এখন এটা জানি না কিভাবে মানিয়ে নিব, তো ওইটা সময়ের সাথে বুঝতে পারবো আসলে কিভাবে নিতে হবে। সেটা নিয়ে এখনো কোনো কিছু ভাবছি না, বা হচ্ছে গিয়ে ওরকম কোনো ফিলিংস এটা নিয়ে এখনো আসছে না। বর্তমানে বাংলাদেশে আছি, বাংলাদেশ নিয়ে নিজের কালচার নিয়ে আছি আর কি। কে বলা যায় না যে তুমি বাংলাদেশে থেকে যাও? আমার হাজব্যান্ডকে বলা হয় যে তুমি বাংলাদেশে থেকেই যাও। ওর এক কথা যে ও বাংলাদেশে এখন বর্তমানে থাকার কোনো পরিকল্পনা করছে না, এখন এগুলা নিয়ে ও কোনো কিছু ভাবতে চায় না। হয়তো বা ভবিষ্যতে ওর মানে ও সবসময় বলে যে আমি ভবিষ্যতে ভেবে দেখবো যে আমরা বাংলাদেশে স্টে করা ঠিক হবে কি ঠিক হবে না, কিন্তু বর্তমানে ও কোরিয়াতেই থাকতে চাচ্ছে। বিয়েতে কি উপহার দিল, বিশেষ করে স্বামীর কাছ থেকে কি উপহার পেলেন? কোনো কিছু না, যেহেতু বিয়ে হিসাবে দিতে হয় একটা রিং ছিল গোল্ডের, এটুকুই। ওর কাছ থেকে সব থেকে বড় উপহার পাওয়া হচ্ছে ওর আমার প্রতি ভালোবাসাটা, আর এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া এবং বড় একটা গিফট, যেটা কিনা ও ওর ভালোবাসাটা আমাকে দিচ্ছে। এতে তেমন কিছু পাইনি, ওটা কি তেমন কিছু আসলে বিয়েতে কোনো কিছু পাইনি। পাওয়ার মধ্যে তো বললামই তো একটা উপহার হিসেবে বিয়ের সাবজেক্ট যেটার মধ্যে ওইটার মধ্যে একটা গোল্ডের রিং দেওয়া হয়েছে বর্তমানে, কারণ ওকে কোরিয়া থেকে গোল্ড আনার আলো করছিল না, তার কারণে একটু প্রবলেম হচ্ছিল। যেহেতু আমাদের ও যেহেতু 1 মান্থে ট্যুরিস্ট ভিসা আসছে, এবং ট্যুরিস্ট ভিসা ও কী কারণে আসছে সেটা হচ্ছে গিয়া অ্যাম্বাসিতে যখন ও ভেঙে বলছে, তারপর ওকে রিকোয়েস্ট করার পর ওকে তেমন কোনো কিছু আনতে দেন। তো ওই ক্ষেত্রে ও জাস্ট আমাকে একটা গোল্ডের রিং কিনে দিতে পারছে। অবশ্য এইখান থেকেও আমাকে দিতে চেয়েছিল, বাট আমি এখান থেকে যদি নেই, আমাকে ট্যুরিস্ট ভিসায় যেহেতু আমিও ভিসা অ্যাপ্লাই করছি, ইনশাল্লাহ যদি আল্লাহ চায় 26 তারিখে ভিসাটা হাতে পাবো, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে কোনো ধরনের গোল্ড নিয়ে যেতে পারবো না ট্যুরিস্ট ভিসা, কারণ কোরিয়াতে বাংলাদেশের গোল্ড অ্যালাউ না। ভবিষ্যতে যখন আপনি মা হবেন, বাচ্চারা কি পরিচয় হবে, কোরিয়ান না বাঙালি? এটা অবশ্যই, যেহেতু আমি বাংলাদেশি, আমার হাজব্যান্ড যেহেতু কোরিয়ান, আমি চেষ্টা করবো দুইটাই মানায় নিতে, কিন্তু এটা হচ্ছে আমার সন্তানের উপর ডিপেন্ড করে সে আসলে কোন জায়গায় কালচারে থাকতে চায়। বিদেশি স্বামী নিয়ে সুবিধা অসুবিধা কোন দিকে? বিশেষ করে আপনার কি কোনো বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে? যেমন ধরেন খাবার দাবার এরকম। ওর কি খাবার পছন্দ সেটা আমি নিজেও জানি না, কারণ বাংলাদেশি খাবার একদমই ও খেতে পারছে না। তো ওই ক্ষেত্রে আমি নিজেও কনফিউজ থাকি যে আমি নিজে কি রান্না করে ওকে আমি খাওয়াবো, মানে বাংলাদেশি একটা খাবার যেটা যে আমি ওকে কী রান্না করে খাওয়াবো সেটা ও খেতে পারবে, সেটা আমি নিজেও বুঝি না। কিন্তু বাংলাদেশে আসার পর ও প্রায় 15 দিন পরে ওকে হচ্ছে আমরা শর্মা ট্রাই করাই, যে চিকেন শর্মা, সেটা হচ্ছে গা সেটা খাওয়ার পর ওইটা ওর অনেক পছন্দ হয়। আরেকটা জিনিস যেটা কিনা ওর অনেক পছন্দ হয়েছে সেটা হচ্ছে গিয়ে শুধু ডিম দিয়ে যে পাউরুটিগুলো ভাজা হয় সেগুলো আবার ওর অনেক পছন্দ হয়েছে। ওর কাছে বাংলাদেশের বেস্ট খাবার হিসেবে লাগছে চিকেন শর্মা এবং হচ্ছে গিয়ে এই পাউরুটি দিয়ে ডিম ভাজা। ওকে মশলা ছাড়া কিছু কিছু মশলা দিয়ে খাবার রান্না করে দেওয়া হয়, যেমন মাংস, ডিম। যেমন ও সকালে ব্রেকফাস্ট হিসেবে দিতে হয় হচ্ছে গিয়ে গাজর এবং টমেটোর জুস অ্যান্ড 4টা ডিম, পরোটা, আর হচ্ছে গিয়া ফ্রাই এগ। আর লাঞ্চ টাইমে ও বেসিক্যালি ওকে দেওয়া হয় হচ্ছে গিয়া মাঝে মধ্যে গরুর মাংস, বেশিরভাগ টাইমে গরুর মাংস দেওয়া হয়, কারণ গরুর মাংসটা ওর অনেক পছন্দ। সেটা ওর জন্য রান্না করা হয় হলুদ মরিচ ছাড়া। আমরা হচ্ছে যেহেতু ওর হলুদ মরিচের গুঁড়াতে একটু প্রবলেম আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হলুদ এবং মরিচের গুঁড়াটা ওর জন্য অ্যাভয়েড করি, ওর জন্য আলাদা করে রান্না করা হয়। সেটার মধ্যে আমরা সকল ধরনের মশলা ইউজ করি, এবং সাথে হচ্ছে আমরা রোস্টের মশলাটা ইউজ করি যাতে ও স্বাদ পায়। ওইটাই মোটামুটি অনেক জটিল, ওকে সামান্য প্রচুর জটিল, কারণ হচ্ছে গিয়া ওর ড্রেস আপ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতে এক ধরনের ঝামেলা চলতেই আছে। যে ওর এটা ঝামেলা, যেমন আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েই আছে, যে ও ঠান্ডার ওষুধ ছাড়া একদিন ওই কাশি ওইটা অবস্থা খারাপ, মানে ওষুধ ওর লাগেই লাগে, যে বাহিরে বেশিক্ষণ থাকলে বাসায় যে আর শক্তি পায় না, ক্লান্ত হয়ে একদম টায়ার্ড হয়ে অবস্থা খারাপ হয়ে যায়।
ও ওর বরপক্ষে কেউ আনলো না, বন্ধু বান্ধব কেউ আনলো না? না, ওর বন্ধু বান্ধবরা তো যেহেতু হচ্ছে গিয়া কোরিয়ান, আর ও হচ্ছে গিয়া বন্ধু বান্ধব তেমন মানে সেম আমার মতনই। আমিও বেশি ফ্রেন্ড সার্কেল রাখা পছন্দ করি না, ও তেমন রাখা পছন্দ করে না। হাই হ্যালো পর্যন্ত ফ্রেন্ড সার্কেল শেষ, এরকম। ওর বন্ধুর সাথে কথা হয়, ফ্রেন্ডের সাথে কথা হয়, যেমন এই যে প্রোগ্রাম চলছে, ফ্রেন্ডদের ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, কোথায় যাচ্ছে সেগুলো সবই বলা হচ্ছে। আমার ইচ্ছা ছিল আমার মেয়ে লেখাপড়া শিখা ও মানে মানুষের মতো মানুষ হবে, তারপরে আমরা একটা ভালো সম্বন্ধ দেখে ভালো জায়গায় একটা বিয়ে শাদী করে দেবো। কিন্তু সে এর মধ্যে কোরিয়ান ছেলের সাথে এই ফেসবুকের মাধ্যমে কথা বলতে যেভাবে হোক মোবাইলের মাধ্যমে কথা বলে কোরিয়ান ছেলের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। হয়ে গেলে এখন মনে করেন যে আমি বাবা হিসেবে মানে মাইনে নিতে বাধ্য হয়েছি। তো এভারেজ মিলে মনে করেন যে ছেলেদের সাথে এখন আমরা হলো বাঙালি, তারা কোরিয়ান, এখন তাদের সাথে অ্যাডজাস্ট হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন আমার মেয়ে, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন তার সাথে অ্যাডজাস্ট হয়ে মানে ভালোভাবে থাকতে পারে, এটাই আর কি এখন বাবা হিসেবে আমার চাওয়া। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার আমার নাই। আমার তো ইচ্ছা ছিল অনেক কিছুই, আসলে সব ইচ্ছা মানুষের পূরণ হয় না। তো এখন ইনশাল্লাহ আশা করি আমার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে, এই আশায় তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছি। বিষয়টা হলাম যে আমরা তো আসলে বাংলাদেশি, আমরা কোরিয়ান ছেলের হিসাবে কিভাবে আমরা খোঁজখবর নেব। শুধু এইটুকু আমার একটা বিশ্বাস হয়েছে যে যেহেতু সে ভালোবাসার টানে দেশের বাইরে থেকে আমাদের দেশে আসছে ফরেন বিয়ে করার জন্য, তো ওই আত্মবিশ্বাসের কারণে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিছি। যেহেতু অনেক রাস্তা পাড়ি দিয়ে উনি আসছে, তাহলে অবশ্যই তার ভালোবাসার টান আছে, এই উপলক্ষ করে আমি তাদের শুভবিবাহ বন্ধন আবদ্ধ করছি। এখন আমার মেয়ে নিয়ে একটা জটিলতা আছে, সেটা হলো ভিসা নিয়ে একটা জটিলতা। এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তো আমি ট্রাভেল চালকের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে ভিসা করে দেবে, এটা আমাকে একটা আশ্বাস দিয়েছে। আপনার সবাই তো করবেন যেন আমি ভিসাটা খুব সহজে পেতে পারি। ছেলে আসলে ওইভাবে সে বাংলাদেশে আসছে হলো আপনার মানে ট্যুরিস্ট ভিসা হিসাবে। ওইখানে তাদের অ্যাম্বাসিতে আলাপ করছিল আমি বিয়ে করতে যাব, তো বলছে যে বিয়ে করতে এত টাকা লাগে না, এই সেই বলে সে বাংলাদেশে 2 লক্ষ টাকা নিয়ে আসছিল। তো এই 2 লক্ষ টাকা তারা বিয়ের কেনাকাটা, তাদের ঘোরাফেরা খরচ তারাই করছে এগুলা। আমি এটার মধ্যে কোনো অ্যাব্রো ছিলাম, তারা ঘোরাফেরা করছে, এই তারা খরচ করছে।